তাহলে আজকে আমরা নতুন সেগমেন্টে স্টার্ট করতেছি। ওকে, তো এই অধ্যায়ের দ্বিতীয় যে সেগমেন্টটা, এই সেগমেন্টটার নাম কি বলতো? উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট। তো আজকে আমরা উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট এই অংশটা নিয়ে আলাপ করব। ওকে স্যার, এতদিন আমরা উৎপাদন নিয়ে কথা বলেছি, আর আমরা সবাই জানি উৎপাদন মানে হচ্ছে কি উপযোগ সৃষ্টি করা, উপযোগ তৈরি করা, রাইট? এখন আমরা এই যে উপযোগ সৃষ্টি করার জন্য বা মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করার জন্য আমরা কি করি? বিভিন্ন উপকরণ ব্যবহার করি। ওকে, তুমি যদি সেবা উৎপাদন করতে চাও অথবা তুমি যদি পণ্য বা দ্রব্য উৎপাদন করতে চাও, আচ্ছা পণ্য আর দ্রব্যের মধ্যে পার্থক্যটা জানো কাকে বলে? যেমন আমি তোমাদেরকে কি দিচ্ছি বলো তো? সেবা দিচ্ছে। একটা রিক্সাওয়ালা কি দেয়? একজন ডক্টর সেবা দেয়, তাই না? আচ্ছা, তো এই যে আমি তোমাকে সেবা দিচ্ছি, তার মানে আমি সেবা উৎপাদন করতেছি। ওকে, বাট ধরো তুমি যদি একটা বেকারিতে যাও, সে তোমাকে সেবা দিবে? নো, সে তোমাকে কি দিবে? কেক, বিস্কিট, এগুলোকে কি বলা হয় জানো? দ্রব্য। কি বলা হয়? দ্রব্য। তাহলে আমরা যা কিছু উৎপাদন করি সেগুলোর যদি ফিজিক্যাল ফরম্যাট থাকে, তুমি যদি ধরতে পারো, দেখতে পারো, ছুতে পারো, ওয়েট মাপতে পারো, এগুলাকে বলা হয় দ্রব্য। কি বলে? আর যদি এটা অ্যাবস্ট্রাক্ট হয়, ধরা না যায়, দেখা না যায়, ছোঁয়া না যায়, এটাকে কি বলা হবে? সেবা। তো এই যে সেবা এবং দ্রব্য, এই দুটাকে কম্বাইনলি আমরা কি বলি জানো? পণ্য। কি বলি? পণ্য। ওকে, তাহলে সেবা এক জিনিস, দ্রব্য হচ্ছে আরেক জিনিস, আর এই দুটাকে এক কথায় কি বলা হয়? ধরো আমি কি পুরুষ, ওকে, তুমি কি মেয়ে, তো পুরুষ আর মেয়ে দুটাকে মিলে এক কথায় কি বলা হবে? মানুষ, নাকি? তাহলে ধরো একটা সেবা আর একটা হলো কি? দ্রব্য, এই দুটাকে এক কথায় বা একত্রে কি বলা হবে? পণ্য। তো যাই হোক, অনেক বুদ্ধিজীবী আছে, তারা হয়তো আমার কথায় ভুল ধরতে পারে যে স্যার পণ্য, দ্রব্য, সেবা উৎপাদনের কথা কেন বলতেছে? দ্রব্য পণ্য মানে দ্রব্য বা সেবা মানেই তো পণ্য। তো যে আসলে মানে পণ্ডিতি করার জন্য অনেক কিছুই বলা যায়, বাট আমি সবসময় ট্রাই করি তোমাদেরকে সহজ করে শেখানোর জন্য। ওকে, সো আমরা আজকে যে অংশটা আলোচনা করব, এই অংশটার নাম হচ্ছে কি স্যার? উৎপাদন ব্যয় অথবা প্রোডাকশন কস্ট। তো উৎপাদন করার জন্য আমরা যে উপকরণগুলোকে ব্যবহার করি, এই উপকরণগুলো কি ফ্রিতে পাওয়া যাবে কখনো? বলো নো। উৎপাদন কাজে নিয়োজিত প্রত্যেকটা উপকরণ পাওয়ার জন্য আমাকে ব্যয় করতে হবে, আর এই সবগুলো ব্যয়কে আমরা একত্রে কি বলবো স্যার? উৎপাদন ব্যয়। যেমন ধরো সাপোজ আমরা কি করতে চাই, ধরো আমরা ফার্নিচার তৈরি করে বিক্রি করতে চাই। আমাদের কাজ কি? ফার্নিচার উৎপাদন করা বা ফার্নিচার তৈরি করা। ওকে, তো ফার্নিচার তৈরি করার জন্য আমাদের কয়টা উপকরণ লাগবে বলো তো? 4টা। আচ্ছা ধরো আমি যদি সেবা উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আমার কয়টা উপকরণ লাগবে? 4টা। ধরো আমি প্লেন উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আমার মিনিমাম কয়টা উপকরণ লাগবে? ওই ক্ষেত্রে হয়তো ওই যে প্রযুক্তি বা টেকনোলজি, এটা আলাদা একটা উপকরণ হিসেবে বিবেচনা হইতেও পারে, বাট মিনিমাম কয়টা উপকরণ লাগবে? 4টা। অর্থাৎ তুমি যে কোনো পণ্য, যে কোনো সেবা উৎপাদন করতে চাইলে তোমার কয়টা উপকরণ লাগবে? 4টা উপকরণ লাগবে। এর মধ্যে প্রথম উপকরণটাকে আমরা কি বলতেছি? ভূমি। দ্বিতীয় উপকরণটাকে কি বলতেছি? শ্রম। তৃতীয়টাকে মূলধন, এবং লাস্ট উপকরণটাকে আমরা কি বলতেছি? সংগঠন। যেমন ধরো আমরা ফার্নিচার তৈরি করতে চাই, তো ফার্নিচার তৈরি করার জন্য আমার কি দরকার? কাঠ, এছাড়াও আরও মানে অনেক ম্যাটেরিয়ালস দরকার। তো এই যে কাঠ বা আদার্স ম্যাটেরিয়ালস, হ্যাঁ, একটা কারখানা দরকার। এই সব কিছুকে আমরা কি বলবো স্যার? ভূমি। কি বলবো? ভূমি। আর এই ভূমি নামক উপকরণটা কেউ কি আমাদেরকে ফ্রিতে দিবে? নো। স্যার তোমরা কিন্তু কনফিউজড হয়েও না, অর্থনীতির ভাষায় ভূমি মানে মাটি না। প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে, যত র ম্যাটেরিয়ালস আছে, এভরিথিং আমরা কি হিসেবে বিবেচনা করি? ভূমি হিসেবে। ওকে, যেমন মাটিটা যেমন ভূমি, আকাশ বাতাস, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা সব কিছুই কি? ভূমি, জাস্ট মানুষ বাদে বাকি যা কিছু আল্লাহ তৈরি করছে, সৃষ্টি করছে, এভরিথিং আমরা কি হিসেবে বিবেচনা করব? ভূমি হিসেবে। ওকে, তো এই ভূমি নামক উপকরণটা আমরা কখনোই ফ্রিতে পাবো না। এই ভূমি নামক উপকরণটা ব্যবহার করার জন্য আমাদেরকে যে ব্যয় বহন করতে হয়, সে ব্যয়টাকে আমরা কি বলি? খাজনা। কি বলি? খাজনা। ওকে, আচ্ছা তো ভূমি বা ম্যাটেরিয়ালস হলেই কি আমার ফার্নিচার তৈরি হয়ে যাবে? নো। এই ফার্নিচার তৈরি করার জন্য আমার কি দরকার? ওয়ার্কার্স দরকার।
এই ওয়ার্কার্সটাকে ফ্রিতে শ্রম দিবে? উত্তর হলো না। তাহলে শ্রম নামক উপকরণটা আমি যদি ওয়ার্কার্স বা লেবার বা শ্রমিকদের থেকে পেতে চাই, আই মাস্ট হ্যাভ টু পে, এবং আমি যেটা পে করতেছি সেটার নাম হচ্ছে কি? মজুরি। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, মজুরি হয়ে গেছে, মজুরি। ওকে, তাহলে দেখো শ্রম নামক উপকরণটা যদি আমি ব্যবহার করতে চাই তাহলে আমাকে যে ব্যয় বহন করতে হবে সেই ব্যয়টার নাম কি স্যার? মজুরি। এরপরে আসো, তো শ্রম আর হচ্ছে কি ভূমি হইলেই তো হবে না, আমাকে উৎপাদন কার্য চালানোর জন্য কি লাগবে? মূলধন ব্যবহার করতে হবে, পুঁজির বিনিয়োগ করতে হবে, রাইট? এই পুঁজি নামক উপকরণটা বা মূলধন নামক উপকরণটা, ধরো আমি ব্যাংক থেকে ঋণ নিব, অথবা আমি সাধারণ শেয়ার বিক্রি করব, বা আমি অগ্রাধিকার শেয়ার বিক্রি করব, বা বন্ড ডিবেঞ্চার ঋণপত্র ইস্যু করে আমি কি করব? জনসাধারণের কাছ থেকে টাকাটা কালেক্ট করব, তাই না? অথবা ধরো আমি কারো কাছ থেকে ধার নিব, অথবা আমি আমার নিজের সম্পদ টম্পদ বিক্রি করে পুঁজিটাকে ব্যবসায় কী করবো? খাটাবো, রাইট? তো যাই হোক, আমাদের উৎপাদন কার্য পরিচালনার জন্য মাস্ট বি কিসের দরকার? পুঁজির দরকার। এই পুঁজি নামক উপকরণটা আমরা কি ফ্রিতে পাবো? উত্তর হলো না। আমি যদি পুঁজি নামক উপকরণটা ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সুদ দিতে হবে। কি করতে হবে? ধরো আমরা পুঁজিটা ব্যাংক থেকে ঋণের মাধ্যমে সংগ্রহ করবো, সো আমাকে যেই ব্যাংক থেকে আমি ঋণ নিচ্ছি ওই ব্যাংককে কি করতে হবে? সুদ দিতে হবে। তাহলে পুঁজি নামক উপকরণটা ব্যবহারের জন্য আমরা যে ব্যয় বহন করতেছি এই ব্যয়ের নাম কি স্যার? সুদ। আচ্ছা, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কি? সংগঠন। আচ্ছা, তোমরা কি জানো এই যে সংগঠন এটা কি জিনিস? দেখো, উৎপাদনের জন্য মিনিমাম আমাদের কয়টা উপকরণ দরকার? 4টা। তো ভূমি, শ্রম, মূলধন, এই যে উপকরণগুলো, এই উপকরণগুলো কি নিজ থেকে একত্রিত হবে? নিজ থেকে এরা কি পরিকল্পিতভাবে উৎপাদন কাজে নিয়োজিত হবে? এরা কি নিজ থেকেই পণ্য উৎপাদন করবে? পণ্য উৎপাদন কাজে অংশগ্রহণ করবে? উত্তর হলো না। কোনো একজনকে উদ্যোগ নিয়ে এই উপকরণগুলোকে সংগ্রহ করতে হবে, পরিকল্পনা মাফিক এদেরকে উৎপাদন কাজে নিয়োগ করতে হবে, রাইট? তাহলে এই যে বা যারা উৎপাদনের অন্যান্য উপকরণগুলোকে অর্থাৎ ভূমি, শ্রম, পুঁজি, এই উপকরণগুলোকে সংগ্রহ করতেছে, সমন্বয় করতেছে, পরিকল্পনা মাফিক এদেরকে উৎপাদন কাজে নিয়োজিত করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, এই কাজটাকেই বলা হবে কি স্যার? সংগঠন। এই কাজটাকে কি বলা হবে? অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণগুলোকে সংগ্রহ করা, পরিকল্পনা মাফিক উৎপাদন কাজে বিনিয়োজিত করা, এই কাজটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব স্যার? সংগঠন হিসেবে। বুঝতে পেরেছ? আর ধরো আমি এই যে প্রত্যয়কে অর্গানাইজ করেছি, এতগুলো টিচারকে একত্রিত করেছি, এত টাকা ইনভেস্ট করেছি, তো যা কিছু করছি কেন করছি বলো তো? জনসেবার জন্য হইতে পারে, বাট মূল উদ্দেশ্যটা হলো কি? মুনাফা, রাইট? তাহলে সংগঠন নামক উপকরণটারও একটা কি আছে? ব্যয় আছে, যে ব্যয়টাকে আমরা কি নামে অভিহিত করব? মুনাফা নামে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? আমরা যদি উৎপাদন করতে চাই, উৎপাদন করার জন্য উই মাস্ট নিড 4 টাইপ অফ রিসোর্সেস অ্যান্ড ইচ অফ দ্য রিসোর্সেস হ্যাজ স্পেসিফিক কস্ট। দোজ কস্ট আর নোন অ্যাজ প্রোডাকশন কস্ট। তাহলে আমি যদি উৎপাদন করতে চাই আমাকে কি করতে হবে? উৎপাদন করার জন্য বেশ কিছু উপকরণ ব্যবহার করতে হবে, আর এই উপকরণগুলোকে আমরা ফ্রিতে পাবো না। প্রত্যেকটা উপকরণের কি আছে? নিজস্ব ব্যয় আছে, যে ব্যয়গুলোকে আমরা এক কথায় কি বলি? উৎপাদন ব্যয়। সবাই কি বুঝতে পেরেছ? গুড। তাহলে দেখো এখানে সুন্দর একটা সংজ্ঞা দেয়া আছে, আমরা সংজ্ঞাটা পড়ি। যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ 4টি। এখানে তো আমরা 4টা লিখছি, কেউ কেউ আবার বলে 5টা। প্রযুক্তিটাকে উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচনা করে। ওকে, বাট আমাদের বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই। আমাদের যারা পণ্ডিতরা বই লিখছে তাদের বইয়ের মধ্যে 4টাই লেখা আছে। হ্যাঁ, তাহলে উৎপাদনের উপকরণ বেসিক্যালি কয়টা? 4টা। কি কি স্যার? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ওকে, তো এই যে 4টা উপকরণ, এই উৎপাদনের এই উপকরণগুলো উৎপাদন কাজে নিয়োজিত করার জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে। তাহলে উৎপাদনের এই উপকরণগুলোকে আমি যদি উৎপাদন কাজে নিয়োজিত করতে চাই সেক্ষেত্রে আমাকে যে ব্যয় বহন করতে হবে ওই ব্যয়টাকে আমরা কি বলবো স্যার? উৎপাদন ব্যয়। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে উৎপাদন ব্যয় কাকে বলে? এটা নিয়ে কারো কনফিউশন আছে? নো। লাস্ট ওয়ান টাইম যদি বলি, উৎপাদন করার জন্য আমরা যে সমস্ত উপকরণ নিয়োগ করি এই উপকরণগুলো উৎপাদন কাজে নিয়োগ করার জন্য যে ব্যয় বহন করতে হয় ওই ব্যয়টাই হচ্ছে আমাদের জন্য উৎপাদন ব্যয়। ওকে, গুড।
আচ্ছা স্যার, এবার আসো আমরা উৎপাদন ব্যয়ের প্রকারভেদটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, উৎপাদন ব্যয়ের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ প্রোডাকশন কস্ট। আচ্ছা, উৎপাদন ব্যয়ের ক্লাসিফিকেশনটা মানে আমরা যদি এক্সপ্লেইন করতে চাই তাহলে উৎপাদনের ধরনের সাথে আমরা একটা সামঞ্জস্যতা দেখতে পাবো। হ্যাঁ, যেমন আমরা উৎপাদনকে কয় ভাগে বিভক্ত করেছিলাম? 3 ভাগে। একটা কি মোট উৎপাদন, মোট উৎপাদনের জন্য যে ব্যয় সেটাকে আমরা কি বলবো স্যার? মোট ব্যয় বা মোট উৎপাদন ব্যয়। আবার গড় উৎপাদনের জন্য যে ব্যয় সেটাকে আমরা কি বলবো স্যার? গড় উৎপাদন ব্যয়। আবার প্রান্তিক উৎপাদনের জন্য যে ব্যয় সেটাকে আমরা কি বলবো? প্রান্তিক উৎপাদন ব্যয়। অনেক সহজ, তাই না? বাট এইভাবে যদি আমরা বলি তাহলে মার্কস পাবো না। ওকে, তাহলে দেখো উৎপাদনকে আমরা কয় ভাগ করেছিলাম? 3 ভাগ। মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, রাইট? সেমভাবে সিমিলারলি আমরা উৎপাদন ব্যয়কেও কয় ভাগ করব? 3 ভাগ। মোট উৎপাদন ব্যয়, গড় উৎপাদন ব্যয়, আরেকটা কি? প্রান্তিক উৎপাদন ব্যয়। ওকে, তো এট ফার্স্ট চলো আমরা মোট উৎপাদন ব্যয় বা টোটাল প্রোডাকশন কস্ট বা টিসি নিয়ে একটু বলি। টিসি কি বা মোট উৎপাদন ব্যয় কি? আচ্ছা, আমরা যে পণ্যগুলো উৎপাদন করেছি, যতগুলো পণ্য আমরা উৎপাদন করেছি বা স্থির উপকরণ, পরিবর্তনশীল উপকরণ নিয়োগ করে আমি যে উৎপাদনটা পেয়েছি, এই প্রাপ্ত উৎপাদনটাকে আমরা কি বলবো? মোট উৎপাদন। কি বলবো? আর মোট উৎপাদন পাওয়ার জন্য স্থির উপকরণ বা পরিবর্তনশীল উপকরণ বাবদ আমি যতগুলো উপকরণ নিয়োগ করেছি সবগুলো উপকরণের ব্যয়ের সমষ্টিকে আমরা কি বলবো? মোট উৎপাদন ব্যয়। আমি কি অনেক জটিল করে বলতেছি? আচ্ছা, আমি যদি উৎপাদন করতে চাই দেন আমাকে কি করতে হবে? উপকরণ নিয়োগ করতে হবে। আর আমরা জানি যে যদি এটা হয় দীর্ঘকালীন তাহলে সবগুলো উপকরণ কি? পরিবর্তনশীল। যদি এটা হয় স্বল্পকালীন উৎপাদন তাহলে এখানে কি আছে? একটা কম্বিনেশন আছে, রাইট? ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড, 2 রকমের উপকরণের কম্বিনেশন আছে। তো আমি মোট উৎপাদন পাওয়ার জন্য আমি ধরো স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ 2 রকমের উপকরণই কি করেছি? ব্যবহার করেছি। তো স্থির উপকরণের জন্য আমি কি পাবো? স্থির ব্যয়। আর পরিবর্তনশীল উপকরণের জন্য আমাকে কি বহন করতে হবে? পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট উৎপাদন পাওয়ার জন্য আমি যে মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় বহন করেছি তার সমষ্টিকে বলা হবে কি? মোট ব্যয়। ওকে স্যার, ক্লিয়ার? ওকে, আর এখানে কি লেখা হয়েছে দেখো, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী উপকরণ ও সেবা ক্রয় বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় করে বা ত্যাগ স্বীকার করে তাকে মোট উৎপাদন ব্যয় বলে। ও আচ্ছা, আমার সংজ্ঞার সাথে এটা মিলে নাই না? যাই হোক, আমি তো আর মুখস্থ করে আসি নাই, এটা আর কি বইয়ের ভাষা। আমি যেটা বলছি ওইটাও বইয়ের ভাষা। এক এক রাইটার বা এক এক অর্থনীতিবিদ এক এক রকমভাবে এক্সপ্লেইন করছে, বাট দুটোটা কথাই কিন্তু সঠিক এবং দুইটাই তোমার বোঝা উচিত। ওকে, যেমন এখানে কি বললো বলো তো মোট উৎপাদন ব্যয় সম্পর্কে? যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পণ্য তুমি উৎপাদন করতে চাও, দ্যাটস ওয়াই উপকরণগুলো পাওয়ার জন্য তুমি যে অর্থ ব্যয় করতেছো অথবা তুমি যে ত্যাগ স্বীকার করতেছো, এই ব্যয়কৃত অর্থ বা মানে স্বীকারকৃত ত্যাগটাকেই কি বলা হবে? মোট উৎপাদন ব্যয় বলা হবে। এটা একটা সুন্দর উদাহরণ, মানে সংজ্ঞা, রাইট? আবার আমি যেটা বলছি ওই সংজ্ঞাটাও কিন্তু অনেক কার্যকর। যেমন যে উৎপাদন পাওয়ার জন্য আমরা যে স্থির এবং পরিবর্তনশীল উপকরণ নিয়োগ করতেছি, স্থির উপকরণের স্থির ব্যয় এবং পরিবর্তনশীল উপকরণের পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকে আমরা কি বলতে পারি? মোট ব্যয় বা মোট উৎপাদন ব্যয়। ওকে স্যার, আচ্ছা এরপরেরটা কি বলতো? গড় উৎপাদন ব্যয়। আচ্ছা, গড় উৎপাদন ব্যয় এটা কি জিনিস? আমি মোট ব্যয়কে যদি মোট উৎপাদন একক দ্বারা ভাগ করি তাহলে প্রতি এককের জন্য বা প্রতি পিস পণ্যের জন্য আমি যে উৎপাদন ব্যয়টা পাবো ওই উৎপাদন ব্যয়টাকে বলা হবে কি স্যার? গড় উৎপাদন ব্যয়। সাপোজ আমরা 10 পিস পণ্য তৈরি করেছি। কয় পিস? 10 পিস। এই 10 পিস পণ্য তৈরি করার জন্য আমার খরচ হয়েছে 50 টাকা। তো দেখো 10 পিস পণ্য হচ্ছে আমার মোট উৎপাদন, দ্যাটস ওয়াই আমার ব্যয় হয়েছে কয় টাকা? 50 টাকা। এটা হলো আমার মোট ব্যয়। ওকে, তো মোট ব্যয় 50 টাকাকে আমি মোট উৎপাদন একক 10 পিস দিয়ে ভাগ করব। তাহলে বলো তো প্রতি পিস পণ্যের জন্য আমার কয় টাকা ব্যয় হয়েছে? এই 5 টাকাকে আমরা কি বলবো? গড় উৎপাদন ব্যয়। ওকে, তাহলে মোট উৎপাদন ব্যয়কে
মোট উৎপাদিত পণ্যের সংখ্যা দ্বারা ভাগ করা হলে প্রতি এককের জন্য বা প্রতি পিস পণ্যের জন্য আমরা যে উৎপাদন ব্যয়টা পাচ্ছি সেটা কি বলা হবে কি স্যার? গড় উৎপাদন ব্যয় বা এসএ। ওকে, এভারেজ প্রোডাকশন কস্ট। আচ্ছা, দেন লাস্ট ওয়ান হলো প্রান্তিক উৎপাদন ব্যয়। তো প্রান্তিক উৎপাদন ব্যয় কাকে বলে? দেখো, আমি এক পিস পণ্যের উৎপাদন বাড়ালাম, তো আমি যদি এক পিস পণ্যের উৎপাদন বাড়াই তাহলে আমার মোট ব্যয়টা কি আগের মতো থাকবে না চেঞ্জ হবে? যতটুকু চেঞ্জ হবে সেটাই হচ্ছে কি প্রান্তিক উৎপাদন। ওকে, ধরো আমি 10 পিস পণ্য তৈরি করেছি, আমার ব্যয় হয়েছে কত? 50 টাকা। আমি 11 পিস পণ্য তৈরি করলাম, ব্যয় হলো কত? 60 টাকা। 10 পিস পণ্য যখন বানিয়েছি তখন আমার মোট ব্যয় কত? 50। 11 পিস পণ্য যখন আমি তৈরি করলাম তখন আমার মোট ব্যয় কত হলো? 60। তাহলে বলো তো আমি উৎপাদন কয় পিস বাড়িয়েছি? আগে 10 ছিল, এখন কত? 11। আমি মোট উৎপাদন বাড়িয়েছি কয় পিস? 1 পিস। ফলে আমার মোট উৎপাদন ব্যয়টা কি আর আগের মতো আছে? নো, আগের মতো 50 টাকা নাই, এটা বেড়ে কত হয়েছে? তাহলে আমি 1 পিস বাড়তি পণ্য উৎপাদন করার জন্য আমার মোট ব্যয় বাড়তি কত হলো, বা বাড়তি মোট ব্যয় কত হলো? 10 টাকা। এই 10 টাকাকে আমি কি বলবো স্যার? প্রান্তিক উৎপাদন ব্যয়। কি বলবো? প্রান্তিক উৎপাদন ব্যয়। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম মোট ব্যয় কাকে বলে, গড় ব্যয় কাকে বলে, প্রান্তিক ব্যয় কাকে বলে? ওকে, তাহলে স্যার যদি রিভিউ করি যে আমরা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করার জন্য স্থির এবং পরিবর্তনশীল যত উপকরণ নিয়োগ করেছি, সবগুলো উপকরণ পাওয়ার জন্য আমাদেরকে যে অর্থ ব্যয় করতে হয়েছে বা ত্যাগ স্বীকার করতে হয়েছে তার সমষ্টিকে আমরা কি বলবো? মোট ব্যয় বা মোট উৎপাদন ব্যয়। দেন এই মোট উৎপাদন ব্যয়কে আমরা উৎপাদিত পণ্যের সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি পিস পণ্যের জন্য আমরা যে উৎপাদন ব্যয়টা পাবো সেটার নাম হয়ে যাবে কি স্যার? গড় উৎপাদন ব্যয়। আর গড় প্রতি 1 পিস বাড়তি উৎপাদনের জন্য আমার মোট ব্যয় যতটুকু বেড়ে যাবে বা চেঞ্জ হবে সেটাকে আমরা কি বলবো স্যার? প্রান্তিক উৎপাদন ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ আমি যা কিছু বলছি এটাকে আমরা একটু ছকের মাধ্যমে এক্সপ্লেইন করি, তাহলে আমাদের মাথায় ঢুকে যাবে। আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। ধরো আমি এখানে লিখলাম উৎপাদন একক। আচ্ছা স্যার, আমরা উৎপাদন একককে কি নামে রাখতে পারি বলো তো? কিউ। ওকে, আচ্ছা এখানে আমরা লিখলাম স্থির ব্যয়। আচ্ছা, স্থির ব্যয়কে আমরা কি বলবো স্যার? এফসি। ওকে, দেন আমরা এখানে লিখলাম পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয়কে আমরা কি বলবো? ভিসি, ভ্যারিয়েবল কস্ট, রাইট? ধরো আমরা উৎপাদন করলাম 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস। ওকে, আচ্ছা স্থির ব্যয়ের বৈশিষ্ট্যটা কি বলো তো? স্থির ব্যয় কি প্রতি এককে দেয়া থাকবে না মোট আকারে দেয়া থাকবে? মোট। অলওয়েজ ফিক্সড কস্টটা কি আকারে দেয়া থাকবে? মোট আকারে। অর্থাৎ 1 পিস পণ্য উৎপাদনের জন্য তোমার স্থির ব্যয় যা, 10 পিস পণ্য উৎপাদনের জন্য ফিক্সড কস্ট কি তাই সেম। সো ফিক্সড কস্টটাকে সবসময় মোট আকারে দেয়া থাকে। ধরো আমাদের স্থির ব্যয় হলো 10 টাকা, তাহলে সকল ক্ষেত্রেই কয় টাকা হবে বলো তো? 10 টাকা সকল ক্ষেত্রেই। কিন্তু পরিবর্তনশীল ব্যয় যেটা, এই পরিবর্তনশীল ব্যয়টা এটা কি আকারে দেয়া থাকে বলো তো? সাধারণত এককে দেয়া থাকে, তাই না? তো আমরা একককে কি করব? ওই উৎপাদন একক দিয়ে গুণ দিব। তাহলে উৎপাদন এককের সাথে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে আমরা কি করব? গুণ করব। গুণ করলেই আমরা কি পেয়ে যাব? মোট পরিবর্তনশীল ব্যয়। তো আমরা এখানে এটাকে মোট লিখে দিই, একক প্রতি না লিখে মোট পরিবর্তনশীল ব্যয় লিখে দিই। তো মোট পরিবর্তনশীল ব্যয় কত? ধরো মোট পরিবর্তনশীল ব্যয় হলো এখানে 10 টাকা, এখানে 18 টাকা, এখানে 24 টাকা, এখানে ধরো 36 টাকা, এখানে ধরো 50 টাকা। ওকে, প্লিজ স্যার কথা না, আমরা কি বুঝতেছি? আমরা এখানে একটা এক্সাম্পল সাজাচ্ছি। ওকে, তাহলে এটা হলো আমাদের উৎপাদন একক। এখানে দেয়া আছে কি? স্থির ব্যয়, যেটা সকল ক্ষেত্রেই কি সেম। আর এখানে কি দেয়া আছে বলো তো? মোট পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা এখন বলো তো স্যার, আমরা যদি মোট ব্যয় পেতে চাই আমরা কি করব?
মোট ব্যয় বা টিসি, টোটাল কস্ট যদি পেতে চাই, তো মোট ব্যয় বা টোটাল কস্ট মানে কি, যে আমার মোট স্থির ব্যয়, আচ্ছা আমি এখানেও মোট লিখে দিই, তো মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকে আমরা কি বলবো, মোট ব্যয়। তাহলে এক পিস পণ্য তৈরি করার জন্য আমার মোট স্থির ব্যয় হয়েছে কত, 10 টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় কত, 10 টাকা, তাহলে সামেশন কত, 20। এই 20 টাকাকে আমি কি বলতে পারি, এক পিস পণ্যের মোট ব্যয় বা এক পিস পণ্য উৎপাদনের মোট ব্যয়। সেম আমি যখন 2 পিস পণ্য তৈরি করতেছি তখন স্থির ব্যয় কত, 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় কত, 18 টাকা, টোটাল কত, 28 টাকা। 3 পিসের জন্য 34 টাকা, 4 পিসের জন্য 46 টাকা, 5 পিসের জন্য 60 টাকা। ওকে, তাহলে কি আমরা বুঝলাম মোট ব্যয় কি, কীভাবে বের করা হয়। তার মানে আমরা কি করতেছি, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়কে যদি যোগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি, মোট ব্যয় পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার আমরা কি পেতে চাই বলো তো, গড় ব্যয়। কি পেতে চাই, গড় ব্যয়। আচ্ছা গড় ব্যয় এটাকে আমরা কি নামে রাখতে পারি, এসি, এভারেজ কস্ট। তো এসি দুইভাবে পাওয়া যায়। হ্যাঁ, একদম ইজিয়েস্ট বা সহজ উপায়টা হলো তুমি মোট ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ করে দিবা। মোট ব্যয় যা তাকে ভাগ করবা কি দিয়ে, উৎপাদন একক দিয়ে। তাহলে এখানে মোট ব্যয় কত, 20, উৎপাদন একক কত, 1, তাহলে আমি 20কে ভাগ দিব কত দিয়ে, 1 দিয়ে। আচ্ছা তাহলে 20 ভাগ 1 তাহলে কত হবে, আমি এখানে মোট ব্যয় পাচ্ছি কত, 28, উৎপাদন পাচ্ছি কত, 2, তাহলে 28কে ভাগ দিব কত দিয়ে, 2 দিয়ে, তাহলে কত হবে, 14। আমি এখানে পাচ্ছি কত, 34, এখানে কত, 3, তাহলে আমি যদি 34কে 3 দিয়ে ভাগ দেই কত হয়, এখানে দশমিক আসবে তাই না, বলো, ধরো 11 দশমিক কত আসতেছে, 11.3 তাই না, 11.33 এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, একটা ক্যালকুলেটর দাও প্লিজ। কে ভাগ দেই কত দিয়ে ভাগ দিব, 4 দিয়ে, 46 ভাগ 4, তাহলে কত হচ্ছে 11.5। আচ্ছা আমি 60কে ভাগ দিব কত দিয়ে, 5 দিয়ে, তাই না, তো 60কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে, 12। ওকে, তাহলে বুঝা গেল কিভাবে গড় ব্যয়গুলো পাওয়া যায়। ওকে, তো আমি তোমাদেরকে একটা বিষয় বলি, এটা খুব ইন্টারেস্টিং। এই যে আমি গড় ব্যয় নির্ণয় করলাম, তোমরা অনেকেই হয়তো বললে স্যার বুঝছি, আর কিছু বোঝানোর দরকার নেই, বেশি বুঝাইলে আবার ভুলে যাবো, তাই না। আচ্ছা টিসিকে আমি ভাগ দিচ্ছি কি দিয়ে, কিউ দিয়ে। এই যে এসি কিভাবে পেলাম বলো, টিসি ভাগ কিউ, রাইট। তাহলে আমি কি পেয়ে গেছি, এসি। এখানে টিসি মানে টোটাল কস্ট, কিউ মানে কোয়ান্টিটি অফ প্রোডাকশন, মোট ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ, তাহলে আমরা এসি পাই। আচ্ছা এসি বের করার আরও একটা উপায় আছে। আরেকটা উপায় কি জানো, আরেকটা উপায় হলো, আমি যে এখানে যদি দেখাই যে আমরা গড় ব্যয়টা আরেকটা উপায় পেতে পারি, সেটা হলো গড়, আমি এখানে লিখি যদি গড় স্থির ব্যয়, কি স্যার, গড় স্থির ব্যয় যোগ গড় পরিবর্তনশীল ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। এইভাবেও কিন্তু আমরা এসি পেয়ে যেতে পারি। এই গড় ব্যয়টাই আমি এখানে আবার যদি নির্ণয় করে দেখাই তোমাদেরকে, তাহলে আমি কিভাবে নির্ণয় করতে পারবো বলো তো, গড় স্থির ব্যয়কে যোগ দিব কার সাথে, গড় পরিবর্তনশীল ব্যয়ের সাথে। স্যার এটা তো মোট স্থির ব্যয় তাই না। আচ্ছা মোট স্থির ব্যয়কে আমি যদি গড় করতে চাই কি করব, ওই যে উৎপাদন একক দিয়ে ভাগ দিব। আবার এটা তো মোট পরিবর্তনশীল ব্যয় তাই না, মোট পরিবর্তনশীল ব্যয়কে আমি যদি গড় করতে চাই কি করবো বলো তো, উৎপাদন দিয়ে ভাগ দিব। অর্থাৎ তুমি যে কোনো ব্যয়কে উৎপাদন দিয়ে ভাগ দিলে ওটা কি হয়ে যাবে, গড়। তুমি মোট ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ দিলে কি পাবা, গড় ব্যয়। তুমি মোট স্থির ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ দিলে কি পাবা বলো তো, গড় স্থির ব্যয়। তুমি মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ দিলে কি পাবা বলো তো, গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে এবার একটু দেখো এখানে আমার এই যে ধরো আমি প্রথম রোর কথা চিন্তা করতেছি। হ্যাঁ, তো ফার্স্ট রোতে আমার মোট স্থির ব্যয় কত, 10। এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে বলো তো, 10। তার মানে গড় স্থির ব্যয় কত, 10। মোট পরিবর্তনশীল ব্যয় কত, 10। এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 10। তার মানে গড় স্থির ব্যয় 10, গড় পরিবর্তনশীল ব্যয় কত, 10, এন্ড দুটারে যদি যোগ করি তাহলে কত হবে, মিলছে। আচ্ছা ধরো আমি যদি এটার কথা চিন্তা করি, এখানে আমার মোট স্থির ব্যয় কত, 10। 10কে আমি ভাগ দিব কত দিয়ে,
2 দিয়ে, তাহলে কত হয় 5। এখানে মোট পরিবর্তনশীল ব্যয় কত, 18কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 9, তাহলে 5 যোগ 9 এটা হলো গড় স্থির ব্যয়, এটা কি গড় পরিবর্তনশীল ব্যয়, দুটার যোগফল কত 14, মিলছে? আচ্ছা এবার এখানে যদি চিন্তা করো, এখানে আমার মোট স্থির ব্যয় কত 10, এটাকে আমি 3 দিয়ে ভাগ দেব, তাহলে হয় 3.33। আবার এখানে আমার মোট পরিবর্তনশীল ব্যয় কত 24, এটাকে আমি যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে হয় কত 8। এখন তুমি 8 আর 3.33কে যদি যোগ করো তাহলে কত হবে 11.33, মিলছে? তাহলে দেখো তো আমি কয়ভাবে এসি নির্ণয় করলাম, তাহলে আমরা এসি কয়ভাবে নির্ণয় করতে পারি, 2 ভাবে। এখন তোমরা বলো তো হুইচ ওয়ান ইজ ইজিয়ার, ফার্স্ট ওয়ান, তাহলে টিসি ভাগ কিউ এটাই হচ্ছে সহজ। তো যদি তোমাকে বলে গড় উৎপাদন ব্যয় নির্ণয় করো, তুমি ওই টিসি ভাগ কিউ এটাই ফলো করবা। কিন্তু যদি তোমাকে কখনো এইভাবে বলে দেয় যে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় পূর্বক গড় ব্যয় নির্ণয় করো, তখন তোমাকে কি করতে হবে, এই সেকেন্ড ফরম্যাটটাকে ফলো করতে হবে। ওকে স্যার, কোনো ডাউট আছে? নো। তাহলে আমরা গড় ব্যয়টাকে কয়ভাবে নির্ণয় করতে পারি, 2 ভাবে, টিসিকে কিউ দিয়ে ভাগ অথবা গড় স্থির ব্যয় প্লাস গড় পরিবর্তনশীল ব্যয়, এভাবে আমরা করতে পারি। হ্যাঁ, তো যদি তোমাকে বলে যে গড় স্থির ব্যয় নির্ণয় করো এবং গড় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো, দেন কি করো গড় ব্যয় বা গড় উৎপাদন ব্যয় নির্ণয় করো, তাহলে তুমি ওই লেন্দি প্রসেসে যাবা। আর যদি এইরকম ডিটেলস ইনস্ট্রাকশন দেয়া না থাকে, তুমি শর্টকাট প্রসেসটাকেই ফলো করবা। ওকে স্যার? আচ্ছা, তো আমি এগুলো একটু মুছে দেই। তাহলে মোট ব্যয় বা মোট উৎপাদন ব্যয় কাকে বলে আমরা কি বুঝলাম স্যার? ওকে, দেন গড় ব্যয় বা গড় উৎপাদন ব্যয় কাকে বলে, কিভাবে নির্ণয় করা যায় আমরা কি বুঝতে পারলাম। ওকে, বাকি রইল কে বলো তো, প্রান্তিক উৎপাদন ব্যয়। তো প্রান্তিক উৎপাদন ব্যয়ের সংজ্ঞা তো আমরা সবাই জানি, তাই না? 1 একক উৎপাদন বৃদ্ধির ফলে আমার মোট ব্যয় বা মোট উৎপাদন ব্যয় যতটুকু চেঞ্জ হবে সেটাকে আমরা কি বলবো, প্রান্তিক উৎপাদন, তাই না? আচ্ছা তুমি দেখো তো স্যার, এখানে আমার মোট উৎপাদন কয় পিস ছিল, 1 পিস, তখন মোট ব্যয় কত ছিল 20 টাকা। আচ্ছা এখানে মোট ব্যয় কত, মোট উৎপাদন কত 2 পিস, মোট ব্যয় কত 28 টাকা, তাহলে আমার উৎপাদন বৃদ্ধি পেল কয় পিস, 1 পিস, রাইট? এই 1 পিস উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে আমার মোট ব্যয় বৃদ্ধি পেল কত, 8। কত বৃদ্ধি পেল বলো, 8 বৃদ্ধি পেল, তাই না? তার মানে আমি এখানে বলতে পারি কি, এই 8 হচ্ছে গিয়ে দ্বিতীয় পিসের প্রান্তিক উৎপাদন। কি স্যার? দ্বিতীয় পিসের প্রান্তিক উৎপাদন, অর্থাৎ দ্বিতীয় পিস পণ্য তৈরি করার জন্য আমার মোট ব্যয় বেড়ে গেছে কত, 8। ওকে, বুঝা গেল? এই 8 আমি কিভাবে পেলাম বলো তো, এই যে এখানে টিসির চেঞ্জ, এই টিসির চেঞ্জকে বা টিসির পরিবর্তনকে আমরা ভাগ দিলাম কি দিয়ে, কিউ এর পরিবর্তন দিয়ে। দেখো টিসিকে কিউ দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়, এসি। আর যদি তুমি ডেল্টা টিসিকে ভাগ দাও ডেল্টা কিউ দিয়ে, তাহলে পাবা কি, এমসি। কি পাবা, এমসি। বুঝতে পারছো? তাহলে টিসি মানে কি, ধরো আমি এটার কথা যদি বলি, এখানে টিসি কত 28 আর কিউ কত 2, তাহলে আমি টিসি 28কে ভাগ দিলাম কিউ 2 দিয়ে, কি পেয়ে গেলাম, এসি। ওকে, তো আমি যখন এসি নির্ণয় করবো তখন ডিরেক্টলি টিসিকে ডিরেক্টলি কিউ দিয়ে ভাগ দেব। কিন্তু যখন আমি এমসি নির্ণয় করব তখন কিন্তু আমি টিসিকে ভাগ দিব না, আমি ভাগ দিব কাকে, ডেল্টা টিসিকে। কাকে? এই ডেল্টা মানে হলো কি, চেঞ্জ। তাহলে ডেল্টা টিসি মানে কি, চেঞ্জ ইন টিসি। তাহলে টিসি এখন কত 28, আগে ছিল কত 20, চেঞ্জ কত 8, তাহলে ডেল্টা টিসি কি 28 নাকি ডেল্টা টিসি 8? আবার দেখো এখানে কিউ কত 2, তাই না? আগে কত ছিল 1, তাহলে 1 থেকে বেড়ে কত হয়েছে 2, তাহলে কিউ হচ্ছে 2 বাট ডেল্টা কিউ কত বলো তো 1, তাহলে এটা হলো কি ডেল্টা টিসি আর এটা হলো কি স্যার ডেল্টা কিউ। তাহলে ডেল্টা টিসি কে ডেল্টা কিউ দিয়ে আমি ভাগ দিচ্ছি, 8কে ভাগ দিচ্ছি 1 দিয়ে, পেয়ে গেলাম কত 8। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কে আয়শা, বোঝা লাগবে না? কেন কল দেয় তোমার আম্মু এই টাইমে? দেখো দেখো। আচ্ছা ওকে ফাইন,
বুঝা গেল? তাহলে বলো তো এখানে আমার উৎপাদন বেড়েছে কত? 1 পিস। এখানে আমাদের মোট ব্যয় চেঞ্জ হয়েছে কত বলো? 28 থেকে 34 কত? 6। তাহলে আমি চেঞ্জ ইন টিসি পেলাম কত, বা ডেল্টা টিসি পেলাম কত? 6। ডেল্টা কিউ পেলাম কত? 1। তাহলে 6 কে 1 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। অর্থাৎ তৃতীয় পিস উৎপাদন করার জন্য আমার বাড়তি উৎপাদন ব্যয় কত? 6। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, ওকে, তাহলে আমরা এখানে ডেল্টা টিসি পাচ্ছি কত? 6। এখানে আমি ডেল্টা কিউ পাচ্ছি কত? 1। সো ডেল্টা টিসি 6 কে ভাগ দিলাম ডেল্টা কিউ 1 দিয়ে, পেয়ে গেলাম কত? 6। এখন এইভাবে তুমি চিন্তা করবা কখন জানো? যখন তোমার উৎপাদনটা 1-এর বেশি করে বাড়বে। ওকে, ধরো এখানে 10, এখানে 20, এখানে 30, এখানে 40, এখানে 50, 10 করে উৎপাদন বাড়তে, তখন তুমি এইভাবে ক্যালকুলেশনটা করবে। ওকে, বাট এখানে কি ওইভাবে বাড়তেছে না, 1-1 করে বাড়তেছে? তো প্রান্তিক, এটা যাই হোক না কেন, প্রান্তিকের ক্ষেত্রে তোমার চিন্তা করতে হবে 1 পিস করে বাড়ছে। কি চিন্তা করতে হবে? তাহলে এখানে বলো তো তোমার উৎপাদন কয় পিস বাড়ছে? 1 পিস। সো এখানে টিসি কতটুকু বাড়ছে? 8। সো এই 8কে আমরা কি বলবো? প্রান্তিক ব্যয়। এত ক্যালকুলেশন করার দরকার নাই, আমি জাস্ট দেখালাম এতক্ষণ। এখানেও তোমার উৎপাদন কয় পিস বেড়েছে? 1 পিস। আচ্ছা, এখানে তোমার ব্যয় কতটুকু বেড়েছে? 14। সো এখানে কত হবে স্যার? 14। তাহলে প্রতি 1 একক উৎপাদন বাড়ানোর জন্য তোমার মোট ব্যয় যতটুকু করে বেড়েছে সেটাই হলো কি স্যার? প্রান্তিক ব্যয়। ওকে, আচ্ছা, তো প্রথম পিসের প্রান্তিক ব্যয়কে আমরা লিখেছি? নো। তো এই যে দ্বিতীয় পিস থেকে আমরা এই ফরম্যাটটা ফলো করতে পারি। প্রথম পিসের ক্ষেত্রে এই ফরম্যাটটা ফলো করা পসিবল না, বিকজ প্রথম পিসের আগে তো কোনো উৎপাদন নেই, আছে? সো প্রথম পিসের গড় উৎপাদন ব্যয় যা, সেটাই হবে প্রান্তিক উৎপাদন ব্যয়। ওকে, তাহলে প্রথম পিসের যেটা গড় উৎপাদন ব্যয় সেটাই হলো কি? প্রথম পিসের প্রান্তিক উৎপাদন ব্যয়। তো এখানে একটু তাকাও স্যার সবাই, এই যে টেবিলটা আমি এখানে ড্র করলাম বা টেবিলটা শো করলাম, আচ্ছা এই টেবিলের মধ্যে কি কি ব্যয় আমরা দেখতে পেলাম বলো তো? 1 স্থির ব্যয় দেখতে পেলাম, 2 পরিবর্তনশীল ব্যয় দেখতে পেলাম, 3 মোট ব্যয় দেখতে পেলাম, 4 গড় ব্যয় দেখতে পেলাম, 5 প্রান্তিক ব্যয় দেখতে পেলাম, এমসি বা মার্জিনাল কস্ট, বা আমরা এখানে কি পেলাম স্যার? প্রান্তিক ব্যয়। ওকে, প্রান্তিক ব্যয় দেখতে পেলাম। এই যে মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এইগুলোর বাইরেও আরো কয়টা ব্যয় আছে বলো তো? 2টা, তাই না? মোট স্থির ব্যয়কে কিউ দিয়ে ভাগ দিলে কি পাবো? গড় স্থির ব্যয়। আবার মোট পরিবর্তনশীল ব্যয়কে কিউ দিয়ে ভাগ দিলে কি পাবো? গড় পরিবর্তনশীল ব্যয়। ওকে, তার মানে দেখছো ব্যয়ের ক্লাসিফিকেশনগুলো কেমন? মোট স্থির ব্যয়, গড় স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। টোটাল কয়টা? 7। আচ্ছা, তো টোটাল কয়টা স্যার? 7টা। ওকে, আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে কোয়েশ্চেন করি, এই জায়গায় যে সিনারিওটা দেয়া হয়েছে উৎপাদন ব্যয়ের, এই সিনারিওটা কোন ধরনের উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য? স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে নাকি দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে? বলো। এই যে টেবিলটা দেয়া আছে, এই টেবিলটা কাকে ইলাস্ট্রেট করতেছে? স্বল্পকালীন উৎপাদনকে নাকি দীর্ঘকালীন উৎপাদনকে? কাকে? এই যে না বুঝে লিখলে কোনো লাভ নাই, বুঝছো? আচ্ছা, এটা কিন্তু স্বল্পকালীন উৎপাদনকে ইলাস্ট্রেট করতেছে। কেন বলো তো? কারণ আমরা জানি যে স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে তোমার কি থাকবে? স্থির উপকরণ থাকবে, আর স্থির উপকরণের ব্যয়টাকে আমরা কি বলবো? স্থির ব্যয়। পাশাপাশি পরিবর্তনশীল উপকরণও থাকবে, আর পরিবর্তনশীল উপকরণের ব্যয়টাকে আমরা কি বলি? পরিবর্তনশীল ব্যয়। তাহলে যখনই তুমি দেখবা তোমার কোয়েশ্চেনের মধ্যে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আছে, তার মানে বুঝতে হবে এখানে স্থির উপকরণ, পরিবর্তনশীল উপকরণ আছে। দ্যাট মিন এটা কাকে নির্দেশ করতেছে? স্বল্পকালীনকে। আর যদি এটা না থাকতো তাহলে এটা কি হয়ে যেত? দীর্ঘকালীন উৎপাদন হয়ে যেত। তো তুমি যখন দীর্ঘকালীন উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করবা তখন কিন্তু স্থির ব্যয় বলে কিছু থাকবে না, কারণ দীর্ঘকালীন সময়ে স্থির উপকরণই নেই, স্থির ব্যয় কোত্থেকে আসবে? ওকে,
আচ্ছা, তো আমরা কি এটা বুঝতে পেরেছি স্যার? গুড।